আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন? আমি প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনা করব 16তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান কলেজ লেভেলটা নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ কলেজ অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না এটাও একটু কমেন্ট করে জানাবেন। দেখি আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, না লাইভ ক্লাস আছে সাজি স্যারের এখানে, ক্লাসের মধ্যে আছে, আপনি ফোন দিচ্ছেন ধরলাম এই জন্য। হ্যাঁ, ক্লাস শেষ করে বাসায় যাব, তারপরে বের হবো। কোথাও যাবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দুঃখিত। আমরা আলোচনা করব আজকে 16তম শিক্ষক নিবন্ধন কলেজ গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আপনারা যারা প্রধান শিক্ষকের জন্য আবেদন করবেন আপনাদের প্রশ্ন প্যাটার্নটাও কিন্তু এনটিআরসি এর আদলেই হবে, এবং এখান থেকে আপনারা যারা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করবেন আপনারাও কিন্তু আপনাদের এই গণিত অংশের কিন্তু একটা মার্কস আছে। এই গণিত অংশটা কিন্তু এখান থেকে শিক্ষক নিবন্ধনের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু সমাধান আপনাদেরও করতে হবে। সুতরাং আজকের ক্লাসটা আপনাদের সবার জন্য উন্মুক্ত এবং এটা সার্বজনীন ক্লাস। এই ক্লাস থেকে আপনারা কিন্তু এই শিক্ষক নিবন্ধনের এনটিআরসি এর যে পরীক্ষাগুলো হবে আগামীতে প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু আপনারা নিজেকে প্রস্তুত করতে পারবেন, এবং আপনারা কিন্তু জানতে পারবেন যে এনটিআরসি কিভাবে পরীক্ষা নেয় এবং তার প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়। চলুন আজকে আমরা আলোচনা করি 16তম শিক্ষক নিবন্ধন গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন লেখা আছে। আমরা এখানে দেখব যে 1 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে, একটু খেয়াল করুন, লাইভটি সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন লাইভটি সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমরা এখানে প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি যে 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে। আমরা আলোচনা করছি 16তম এনটিআরসি কলেজ। আমরা কলেজটা নিয়ে আলোচনা করছি, যেখানে লেখা আছে 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে। উৎপাদক বলতে আমরা গুণনীয়কগুলো বুঝি। গুণনীয়কগুলো কি? গুণনীয়ক হচ্ছে এটা নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় ওই সবগুলো সংখ্যাকে আমরা বলি গুণনীয়ক, আর গুণনীয়কটাকে আমরা উৎপাদক হিসেবে ব্যবহার করি। এখন খেয়াল করুন এখানে যতগুলো সংখ্যা রয়েছে, দেখেন এখানে এটাকে ভাঙা যায় হচ্ছে 11 গুণ 8। আবার এখানে যদি আমরা 99কে ভেঙে দিই তাহলে হবে হচ্ছে 9, 11, 99 হবে। আবার আমরা যদি এটাকে, অথবা আমরা যদি এই গুণনীয়কগুলো আপনি ক্লিয়ার করে বুঝাই আপনাদের, আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই। এখানে এভাবেও হবে 2 গুণ 44, এভাবেও হবে। তারপর আমরা চার গুণ 22 এভাবেও লিখতে পারি। তারপর এখানে আমরা বলতে পারি 8 গুণ এই যে। তাহলে
এইরকমভাবে আমাদের গুণনীয়কগুলো বের করতে হবে, যে সেই গুণনীয়কগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখান থেকে 88-র গুণনীয়কগুলো কী কী হচ্ছে দেখেন, 1, 2, 4, 8, 11, 22, 44 এবং এই যে। তাহলে এইরকমভাবে প্রত্যেকটির গুণনীয়ক আমাদের বের করতে হবে। গুণনীয়ক বের করার পর আমাদের দেখতে হবে কোন গুণনীয়কটা কোনটার গুণনীয়ক সব থেকে বেশি, এটা আমাদের বের করতে হবে। তারপর দেখেন এখানে 91কে আমরা একমাত্র 3 এবং 17, 3, 17, 91 এবং 3 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, সুতরাং এখানে আর কোনো রকমভাবে বিভাজ্য করা যায় না। এখানে 95কে যদি ভেঙে দিই তাহলে 5 গুণ 19, 5, 19, 91, এটাকেও আর কোনো রকমভাবে ভাঙানো সম্ভব নয়, কারণ 5ও মৌলিক সংখ্যা, 19ও মৌলিক সংখ্যা। এবার হচ্ছে 99, দেখেন 99কে যদি ভেঙে দিই তাহলে আমরা 99কে ভেঙতে পারি 1 গুণ 99, আবার 3 দিয়ে ভেঙে দিলে 3, এই যে। এখানে দেখেন এখানে গুণনীয়ক রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি। এখানে গুণনীয়ক রয়েছে 1 গুণ 95, এখানে রয়েছে 1, 2, 3, 4। এখানেও আমরা লিখতে পারি 1 গুণ 91, এখানে রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, কিন্তু এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সর্বোচ্চ সংখ্যক গুণনীয়ক রয়েছে 88। তাহলে যখন আমরা এরকম টাইপের প্রশ্ন দেখব নিচের কোনটির সর্বোচ্চ সংখ্যক গুণনীয়ক রয়েছে, তখন আমরা সবগুলো সংখ্যার গুণনীয়কগুলো বের করে নিব, যেটার গুণনীয়ক সর্বাধিক সেটাই হবে আমাদের সঠিক উত্তর। সেলিম রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন জোড় সংখ্যার উৎপাদক সব থেকে বেশি। হ্যাঁ, অবশ্যই সঠিক, আপনার যুক্তি সঠিক রয়েছে। আমি আপনাদেরকে বিস্তারিত দেখে করালাম, যাতে আপনারা এটাকে ভবিষ্যতে মানে অঙ্ক করার সময় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আমরা দেখেন আমাদের এখানে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। দেন প্রশ্নটা আপনারা সম্পূর্ণ প্রশ্ন এটি আপনাদের পড়িয়ে শোনাই কি টাইপের প্রশ্নটা রয়েছে। বলছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন নির্ণয় করো। খালি বালতির ওজন নির্ণয় করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে পানি ভর্তি বালতির ওজন 12 কেজি হলে তাহলে এখানে রয়েছে বালতি প্লাস পানি, এখানে রয়েছে বালতি প্লাস পানি মিলিয়ে রয়েছে 12 কেজি। এখন বালতির অর্ধেক পানি ভর্তি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পানি যদি বালতির অর্ধেক থাকে আর 3 ভাগের 1 ভাগ থাকে, বালতির তো কোনো পরিবর্তন নেই, বালতি তো বালতি থাকবে। পানির পরিবর্তন হতে পারে, অর্ধেক হতে পারে, 1/3 হতে পারে, 4 ভাগের 1 ভাগ হতে পারে। তাহলে এখানে বালতি থাকবে, বালতির কোনো পরিবর্তন হবে না। পানির অর্ধেক, এই যে অর্ধেক পানি, তার ওজন দাঁড়াচ্ছে 7 কেজি। এখন যদি আমরা বিয়োগ করে দেই, বালতি আর বালতি কেটে যাবে, তাহলে এখানে পানির অংশ, এখানে এটা পানির অংশ। আমি যদি বিস্তারিত বলি আপনাদের, পানি এখানে 1/2 অংশ পানি। সম্পূর্ণ অংশ থেকে অর্ধেক যখন বাদ দিব আমরা, তাহলে এখানে 5। আপনাদের একটু বলি, সম্পূর্ণ অংশ মানে 1 থেকে যখন অর্ধেক বাদ দিব তখন 2টাকে লসাগু করলে এখানে 2 - 1, তাহলে এখানে হবে কত? অর্ধেক। অর্থাৎ আপনাদেরকে আরও সহজভাবে বলি যে সম্পূর্ণ অংশ থেকে যখন আমরা অর্ধেক বাদ দিব তখন আরও অর্ধেক থাকবে, কারণ 2টা অর্ধেক মিলিয়ে একটি সম্পূর্ণ অংশ হয়। তারপর এখান থেকে আমরা বলতেই পারি তাহলে 1/2 অংশ পানি, তাহলে এখান থেকে 5। তাহলে এখানে আমরা বলতেই পারি যে পানির পরিমাণ তাহলে হচ্ছে কত কেজি? 10 কেজি। আচ্ছা, আর পানির পরিমাণ পেয়ে গেছি এবার আমরা 10 কেজি। এখন পানি ভর্তি বালতি ওজন হচ্ছে 12 কেজি, টোটাল ওজনটা 12 কেজি, যার ভিতরে পানির ওজন রয়েছে 10 কেজি। তাহলে আমরা 100% শিওর, তাহলে বালতির ওজন কত কেজি হবে? 12 থেকে 10 বাদ দিতে হবে। এখন তাহলে আমরা এখানে 100% শিওর যে বালতির
ওজন যখন লিখবো তখন 12 থেকে 10 বাদ দিলে এখানে আমরা লিখতে পারি 2 কেজি। এই যে তাহলে এই যে প্রশ্নটা দেখেন কত সহজে কিন্তু প্রশ্নটা আমরা সমাধান করতে পারলাম। আপনারা দেখবেন, আপনারা যারা টিউশন করেন ক্লাস 6-এর বইয়ের 1.4-এ আপনারা এই প্রশ্নটা পেয়ে যাবেন। দেখবেন ক্লাস 6-এর বইয়ে 1.4 অথবা 1.5-এ দেখবেন এই প্রশ্নটা আসে। এই প্রশ্ন থেকে এই টাইপের প্রশ্ন আপনারা কিন্তু পেয়ে যাবেন, 1.4-এই পাবেন। তারপর পরবর্তী প্রশ্ন দেখেন, এখানে বলা আছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি যদি একটি সরলরেখা অঙ্কন করি, মানে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যদি এই পুরোটার দৈর্ঘ্যকে আমি এ ধরি, তাহলে এইটার ক্ষেত্রফলটা হবে কি, এইটার ক্ষেত্রফল হবে, এইটার ক্ষেত্রফলটাকে আমরা প্রকাশ করতে পারি এইটার ক্ষেত্রফল বাহু স্কোয়ার। এখন বলছে এই সরলরেখার 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্র, 1/3 বলতে একটা অংশের পরিমাণ হবে 3/1 তাহলে এই অংশটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা লিখব বাহু স্কোয়ার। এই যে তাহলে এখান থেকে পাবো হচ্ছে a স্কোয়ার ডিভাইডেড বাই 9। এখন বলছে যে 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটা ছিল হচ্ছে a স্কোয়ার, আর এখানে আমাদের যে মানটা আসছে সেই মানটার কত গুণ, এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই এখানে আমাদের 9 দ্বারা এটা গুণ করতে হবে। দেখেন এখানে 9 দ্বারা গুণ করলে 9 এবং 9 কেটে গেলে আমাদের এটা নির্দিষ্ট মানটা চলে আসবে। এই জন্য আমরা বলি যে যখনই বলবে 1/3 বা অর্ধেক বা 4/1 সেই ক্ষেত্রে আমরা সংক্ষেপে বলবো যে 1/3 বললে আমরা 3কে স্কোয়ার করব, যদি 1/4 বলে তাহলে আমরা 4কে স্কোয়ার করব, করে যে মানটা পাবো তত গুণই হবে আমাদের উত্তর। যেমন এখানে বলেছে 1/3, তাহলে 3কে যদি স্কোয়ার করে দেই তাহলে উত্তর হবে আমাদের কত, 9 গুণ। যদি এখানে 1/4 বলতো তাহলে আমাদের 4-এর উপর স্কোয়ার করবো, 4কে স্কোয়ার করলে উত্তর হবে আমাদের 16 গুণ। এটা মাথায় রাখবো, কিন্তু আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি আপনাদের এই বিস্তারিত ব্যাখ্যাটা আপনারা একবার দেখে নেবেন। আমরা পরবর্তী একটি প্রশ্ন নিয়ে কাজ করব। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা জানেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই অলরেডি প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছে, সেখানে আপনার অলরেডি আবেদন চলছে। আপনারা কিন্তু জানেন যে এনটিআরসির বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য কতটা স্পেশাল, কারণ এই প্রশ্নগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে। এই জন্য আপনাদের অবশ্যই প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করতে হবে। দেখেন আমরা যদি পরবর্তী আরেকটা প্রশ্ন একটু দেখাই যে এই প্রশ্নটা কি বলছে। আমি কিন্তু এর আগেই বলেছিলাম যে কোনো আয়তাকার বাগানের ক্ষেত্রফল এবং প্রস্থ দেয়া থাকলে তার পরিসীমা আমরা কিভাবে নির্ণয় করব, দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব। এখানে এটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেয়া রয়েছে এবং প্রস্থ দেয়া রয়েছে, তাহলে পরিসীমা কিভাবে নির্ণয় করব। এটা খুবই ইজি একটি বিষয়, কারণ এটা আয়তাকার বাগানের প্রস্থ দেয়া থাকবে এবং ক্ষেত্রফল দেয়া থাকবে। তাহলে প্রথমে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য হবে সরাসরি ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করব। কেন ভাগ করব? কারণ আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যায়। আমরা এখানে দৈর্ঘ্যকে রেখে দিব আর প্রস্থকে ভাগ করে দিব, কিন্তু আমরা এত কিছু না করে সরাসরি প্রস্থ দেয়া আছে, দৈর্ঘ্য নির্ণয় করব। ক্ষেত্রফলকে আমরা সরাসরি প্রস্থ দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দিলে এখানে কত পাবো, 16 × 32, 2 5 16 80। তা দৈর্ঘ্য হবে এখানে 25। বাগানটির পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা সমান লেখা যায় 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখান থেকে আমরা মান পাবো হচ্ছে, তাহলে সরাসরি পাচ্ছি এই যে আমাদের সঠিক উত্তর হবে 82 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নগুলো দেখেন, আপনারা যখন দেখছেন এই টাইপের প্রশ্ন আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আপনারা যখন শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করবে তখন দেখবেন যে এইরকম ক্যাটাগরির প্রশ্ন বারবার আপনাদের সামনে হাজির হবে। যেটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেয়া ছিল, প্রস্থ দেয়া আছে, বাগানটির পরিসীমা নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখেন এখানে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার একটু জানাবেন। দেখেন এখানে একটা প্রশ্ন লেখা আছে,
বলছে একজন ফল বিক্রেতা প্রত্যেক হালি মানে প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে এবং প্রতি 2 হালি কলা এত টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা লাইভে যখন এই টাইপের কোনো প্রশ্ন পাই লাভ ক্ষতির, তখন আমি আপনাদেরকে একটা কথাই বলি বারবার, যে যখন আমরা লাভ ক্ষতির অঙ্ক করব তখন নির্দিষ্ট সংখ্যক মানে সংখ্যাটা ঠিক রাখবো। মানে ক্রয় মূল্য মানে একটা নির্দিষ্ট দ্রব্য ক্রয় মূল্য এবং নির্দিষ্ট দ্রব্যের বিক্রয় মূল্য, অর্থাৎ সংখ্যাটা আমরা ঠিক রাখবো। সংখ্যাটা ঠিক রাখলে অঙ্ক করা কোনো সমস্যা নেই। যেমন দেখেন এই অঙ্কটা কিন্তু আপনারা অনেক সহজেই করতে পারবেন, কারণ একজন ফল বিক্রেতা এখানে 1 হালি বলছে, প্রত্যেক হালি মানে 1 হালি কলা বিক্রি করেছে মানে ক্রয় করেছে, তাহলে 1 হালির ক্রয় মূল্য, দেখেন ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, ইনি 1 হালি ক্রয় করছে, আর বিক্রি করছে 2 হালি, 2 হালির বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা। তাহলে 2 হালি থেকে আমাদের 1 হালি লাগবে, কারণ এখানে 1 হালি ক্রয় করছে, এজন্য এখানে 1 হালি, যখন 1 হালির তখন আমরা 2 দ্বারা ভাগ করব। এই যে এবার আপনি দেখেন যে ক্রয় মূল্য 25 টাকা, বিক্রয় মূল্য 28 টাকা, যখনই বিক্রয় মূল্য বেশি হবে তখনই লাভ হবে, আর যেহেতু শতকরা লাভ, সুতরাং আমরা জানি যে শতকরা লাভ আমরা লিখি হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য গুণ 100। তখন আমরা এই সূত্র বসিয়ে দিব, এই যে শতকরা, তার বিক্রয় মূল্য হচ্ছে 28 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, ক্রয় মূল্য 25, এখানে গুণ এই যে, তাহলে এখান থেকে 4 25 100, 3 গুণ 4, 3 4 12, তখন আমাদের সঠিক উত্তর হবে 12%। দেখেন কত সহজে। শামিমা সুলতানা, আপনি চাঁদপুর থেকে দেখছেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করব। দেখেন এখানে পরবর্তী প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, খুবই ইজি একটি প্রশ্ন, খুবই ইজি। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় এটা থাকে সর্বদাই, যে সরল মুনাফার ক্ষেত্রে যে অঙ্কগুলা। এখানে প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি আমরা, বলছে 10% সরল মুনাফায় 2000 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা হবে। আমাদের এখানে 1 বছরের মুনাফা বের করতে বলছে, আমাদের এখানে বের করতে বলছে 1 বছরের মুনাফা। আমরা 1 বছরের মুনাফাটা নির্ণয় করব। তাহলে আমরা 1 বছরের মুনাফা যখন নির্ণয় করতে যাব, তখন এখানে আমরা জানি মুনাফা আই সমান PRN। তাহলে এখানে দেখেন যে মূলধনটা দেয়া রয়েছে, এটাকে আমরা বলি মূলধন, প্রিন্সিপাল, মূলধন বা প্রিন্সিপাল বা আসল, এটাকে আমরা বলি। এবং এখানে যে মানটা দেয়া রয়েছে মুনাফার হার, এটাকে আমরা R দ্বারা প্রকাশ করি 10%। আমরা জানি শতকরাকে যখন ভেঙে দিই তখন আমরা লিখি 1/100, তাহলে এখান থেকে লিখি 1/10। তারপরে এখানে N এর মান তো দেয়া রয়েছে 1 বছর, এই যে আমরা এখন মানগুলো বসিয়ে দিব। P এর মান, R এর মান, এই যে N এর মান, এই যে 0 আর 0 কেটে দিলাম, এই যে সঠিক উত্তর আমাদের 200। এই যে কত ইজি একটি প্রশ্ন। দেখে যে এই টাইপের প্রশ্ন যখন আপনারা সমাধান করবেন, তখন কিন্তু আপনারা পরীক্ষায় কিন্তু সব কিছু কিন্তু মোটামুটি আপনারা কমন পাবেন। আপনাদের আমি আবারও বলছি, আপনারা যারা প্রধান শিক্ষকের জন্য আবেদন করবেন, আপনারা অনেক মোস্ট সিনিয়র, আপনারা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের জন্য আপনারা যারা আবেদন করবেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, এখানে গণিতের একটি নির্দিষ্ট সংখ্যক মার্কস থাকবে। গণিতের মিনিমাম 10 থেকে 15 মার্কসের এটা গণিতের একটা সিলেবাস হবে, মানে এটা মার্কস থাকবে। এবং আপনার
এখান থেকে প্রশ্ন টাইপটা কীরকম টাইপের হবে আপনাদের এই জন্য কিন্তু এনটিএসসির যে বিগত বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই প্রশ্নগুলো দেখেন মানে দেখে যদি বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটিভাবে একটা ধারণা চলে আসবে এবং সেই ধারণা থেকেই কিন্তু আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন আনসার করতে পারবেন। এবং আপনাদেরকে আরও বলে রাখি যে খুব দ্রুত সময়ের মধ্যে সাদিক পাবলিকেশন থেকে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের একটি বইটি প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং বইটির কাজ ইতিমধ্যেই চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আপনাদের হাতে ইনশাআল্লাহ সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে প্রধান শিক্ষক নিয়োগের বইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখি একটু। দেখেন এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে লেখা আছে সাইনের মানটা নির্ণয় করতে বলছে। আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে সর্বদাই একটি প্রশ্ন পেয়ে থাকি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যদি এখানে মানটা নির্ণয় করতে চাই, এখানে কটের মানটা যদি আমরা নির্ণয় করি যে কট সমান লিখতে পারি এই যে, কারণ এখানে মানটা গুণ ছিল এই পাশে ভাগ করে দিলাম, এবং আমরা কট সমান জানি ভূমি বাই লম্ব। এখানে আমাদের বের করতে বলছে সাইনের মান। সাইনের মান বের করতে গেলে আমাদের অবশ্যই একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ। আমরা জানি কটকে যখন আমরা লিখব, কট হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, অর্থাৎ ভূমির পজিশনে আমরা ভূমির মানটা বসিয়ে দিব, লম্বর পজিশনে আমাদের লম্বের মানটা বসিয়ে দিব। আমাদের মানটা লাগবে সাইনের মান। আমরা যদি সাইনের মানটা বের করতে চাই তাহলে অবশ্যই অতিভুজ লাগবে। কেন অতিভুজ লাগবে? কারণ সাইনের অনুপাতটা হচ্ছে, সাইনটা হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত, অর্থাৎ সাইন হবে লম্ব এবং অতিভুজ এর অনুপাত। এখন অতিভুজ বের করা খুবই ইজি। পিথাগোরাস বলেছেন যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি অতিভুজ সমান লেখা যাবে এই যে, আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখে ফেলবো 25, এই যে আমরা মানটা বসাবো এই যে 5, আমরা অতিভুজের মানটা বসিয়ে দিলাম। এখন আমরা সাইন লম্বর মানটা বসিয়ে দিব 3, অতিভুজের মানটা বসিয়ে দিব 5। তাহলে আমরা সঠিক উত্তর বলতে পারি 3 ডিভাইডেড বাই 5। তাহলে কত সহজে কিন্তু এই প্রশ্নটা আমরা সমাধান করলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখেন পরবর্তী প্রশ্ন, প্রশ্নটা জটিল, একটু জটিল হলেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি, অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রশ্নে বলা রয়েছে, একটু মনোযোগ দিতে হবে আপনাদের। প্রশ্নে বলা রয়েছে, প্রশ্নে কি বলা রয়েছে একটু খেয়াল করুন। প্রশ্নে বলা রয়েছে এই বীজগণিতীয় রাশির সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 2কে 2 দ্বারা গুণ করলে হবে কত? 4, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 3কে 3 দ্বারা গুণ করলে পাবো 9, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে যে মানটা পাওয়া যায় ওই মানগুলোকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা অথবা বর্গযুক্ত সংখ্যা। যেমন 2 স্কোয়ার এখানে হবে কত? 4, 9 স্কোয়ার এখানে হবে কত? 81। আবার আমরা বলতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা, a মাইনাস বি হোল স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। এখন আমাদের প্রশ্ন যেটা বলা রয়েছে, প্রশ্নে বলা রয়েছে এখানে 9p স্কোয়ার প্লাস 14p, এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, মানে যোগ করতে বলছে কত যোগ করলে। দেখি আমরা কত যোগ করা যায়। এখান থেকে এটা সূত্র করি, a স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করুন a স্কোয়ার 2ab, 2ab b হিসেবে আমি কি ব্যবহার করব? এটা কিন্তু নির্ভর করবে আপনার এই মানটার উপর। এখানে 14p আছে, তাহলে এখানে যদি আমরা 7/3 ব্যবহার করি
তাহলে এই 3 এবং এই 3 কেটে যাবে, কেটে গেলে আবার 7 × 14 পি হবে, তারপর প্লাস 7/3 এই হোল স্কোয়ার। তার অর্থ হচ্ছে কি আমি যদি 7/3 হোল স্কোয়ার যোগ করি তাহলেই এই মানটা হবে কি, এটা পূর্ণবর্গ রাশি হবে। দেখেন এই যে 3p প্লাস 7/3 এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। কখন a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে? যখন আমি এই নির্দিষ্ট মানটা যোগ করলাম। তাহলে এই মানটা আপনি কিন্তু উত্তর দুটাই আছে, দেখেন 7/3ও আছে, আবার 49/9ও আছে। আপনি কোনটা উত্তর দিবেন? আপনি কি 7/3 উত্তর দিবেন? 7/3 দিলে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এই মানটা স্কোয়ার, যে মানটা সম্পূর্ণ মানটাই আমি যোগ করেছি, এই টোটাল মানটাই যোগ করেছি। আমি কি যোগ করেছি এখানে? 49/9। তার আমাদের সঠিক উত্তর হবে 49/9। রুনি আক্তার, আপনি বলেছেন কততম নিবন্ধনের প্রশ্ন সমাধান করছেন একটু বলবেন। আমরা আজকে আলোচনা করছি 16তম কলেজ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। 16তম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলের সকল প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি, ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি আপনাদেরকে। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন? মানিক, আপনি চৌডাঙ্গা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নটা নিয়ে একটু কাজ করি। দেখেন আপনাদেরকে আমি আমার প্রত্যেকটি লাইভে, আমার যে লাইভগুলো আমি করি প্রত্যেকটি লাইভে কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে এসেছি যে বীজগণিতীয় রাশির সমাধান করার জন্য কিন্তু আপনাদের সূত্রের কোনো বিকল্প নেই। আপনি যদি সূত্র ভালোভাবে জানেন, সূত্রগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু বীজগণিতীয় রাশির যে কোনো অঙ্ক কিন্তু আপনি সমাধান করতে পারবেন। এই জন্য সূত্রের কোনো বিকল্প নেই, সূত্রগুলো আপনার অবশ্যই জানতে হবে। দেখেন এখান থেকে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নে আমাদের a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি মান নির্ণয়ের সূত্রটা জানি a কিউব মাইনাস b কিউবের, তাহলে কিন্তু এখান থেকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে, এই যে আমরা তাহলে কি লিখবো যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত a মাইনাস b। ওকে ফাইন, এটার মান দেওয়া রয়েছে x, আমরা x দিয়ে দিলাম, মাথার উপরে কিউব আছে বসায় দিলাম। m এর মান দেওয়া আছে 6x স্কোয়ার, বসায় দিলাম 6x স্কোয়ার, এবং m মাইনাস n এর মান দেওয়া রয়েছে x, বসায় দিলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি x কিউব, এখানে 3 6 18, এখানে স্কোয়ার এবং x গুণ করলে হবে x কিউব, তাহলে 18 এবং 1 যোগ করলে হবে 19x কিউব। তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা মানটা আমাদের নিয়ে আসলাম, যে a কিউব মাইনাস b কিউবের যে মানটা নিয়ে আসছে এখানে আমরা যে 19x কিউব, এটা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বের করতে পেরেছি। এই জন্য এইসব টুকটাক বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে এই ছোট ছোট প্রশ্নগুলো যেভাবে পরীক্ষায় আসে, যে বীজগণিত রাশির যে প্রশ্নগুলো আপনাদের আসে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের খুব সহজে মনে রাখার জন্য সূত্রের কোনো বিকল্প নেই। আপনারা জানেন, আপনারা নিজেও জানেন যে বীজগণিতীয় রাশি থেকে প্রশ্নগুলো অনেকবারই আসে। বীজগণিতীয় রাশি করতে গেলে আমরা সূত্রের কোনো বিকল্প নেই। ইতিমধ্যে আপনারা আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখি। আজকে আমরা আলোচনা করছি, আমি আবারও বলছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন NTRCA কলেজ। 16তম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখেন এখানে লেখা আছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণী সংলগ্ন বাহুদ্বয়। একটি সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করে ফেলেছি। এখানে দেখেন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজের সমকোণী সংলগ্ন বাহুদ্বয়, সমকোণী সংলগ্ন বাহুদ্বয় এই যে একটা, এই যে একটা, তার মানে একটা লম্ব এবং একটা ভূমি। একটি বাহুকে এখানে 6 সেন্টিমিটার, একটি বাহুকে এখানে বলছে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি 4 সেন্টিমিটার দেই, বা এটা 4 × 24,
এটা 8 সেন্টিমিটার হবে, এখানে আমাদের মিসিং হয়েছে এটা 8 সেন্টিমিটার আর এটা হবে 6 সেন্টিমিটার। তাহলে এটা 6 সেন্টিমিটার আর এটা 8 সেন্টিমিটার আমরা পেয়েছি। এখন বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে যে ত্রিভুজের উচ্চতা রয়েছে, উচ্চতা যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা বলতেই পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই যে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখান থেকে 3 8 24 বর্গ সেমি। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণী সংলগ্ন বাহুদের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আপনাকে প্রশ্ন কিন্তু আরও ডাইভার্ট করা যেতে পারে। মানে কীরকম ডাইভার্ট হতে পারে এই টাইপের প্রশ্ন, আমি এটা আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। বলতে পারে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 এবং তার লম্ব রয়েছে হচ্ছে 12, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন হতে পারে কি যে একটি সমকোণী ত্রিভুজের মানে চিত্র না দিয়ে সরাসরি বলতে পারে ত্রিভুজের অতিভুজ 13 এবং অপর এক বাহু 12 সেন্টিমিটার, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে এরকম টাইপের প্রশ্ন হতে পারে, অবশ্যই হতে পারে এরকম টাইপের প্রশ্ন, কারণ এটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয়া আছে এবং অপর একটি বাহু দেয়া রয়েছে। আপনার ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, তখন কিন্তু আপনি কি করবেন, সরাসরি চিত্র অঙ্কন করবেন। চিত্র অঙ্কন করে অতিভুজের পজিশনে অতিভুজ বসিয়ে দিয়ে আর একটা বাহু আপনি ইচ্ছা মতো 12 বসিয়ে দিলেন, দিয়ে অপর বাহুটা, আমরা যখন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু দেয়া থাকে, তখন তৃতীয় যে বাহুটা রয়েছে সেই বাহুটা নির্ণয় করার জন্য অতিভুজ স্কোয়ার থেকে আমরা যে বাহুটা দেয়া থাকবে সেই বাহুটার বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 25 অর্থাৎ 5 সেন্টিমিটার। এই যে 5 সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে লিখবো এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইঞ্চু ভূমি গুণ উচ্চতা। এই যে তখন আমরা এটা কেটে দিব 6 5 6 30 বর্গ সেমি। তাহলে আপনি যদি সমকোণী ত্রিভুজ সংলগ্ন বাহু এবং সমকোণী ত্রিভুজের অতিভুজটা চিনতে পারেন, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি সেই প্রশ্নর সমাধান করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। এবিসিডি সমবাহু ত্রিভুজ, ইহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে কোন দ্বয়ের সমষ্টি নির্ণয় করো। তাহলে একটি সমবাহু ত্রিভুজের আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাণ সমান। 3টি কোণের পরিমাণ সমান। আমরা একটা সমবাহু ত্রিভুজ, খেয়াল করুন, এটা এ বি সি, মানে এবিকে বর্ধিত করেছি, এসিকেও বর্ধিত করেছি। তাহলে বলছে এবি এবং এসিকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। তাহলে উৎপন্ন যে কোণদ্বয় রয়েছে, মানে এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণের যোগফল আমাদের নির্ণয় করতে বলছে। আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে আপনি খেয়াল করুন এই টোটাল কোণটা হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে এটা 100%, দুঃখিত, এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এটা 60 ডিগ্রি হয়েছে, তার মানে এখান থেকে এইটুকুকে আমরা অবশ্যই বলতে পারি 120 ডিগ্রি। তার মানে আমরা এখানে এই বলতে পারি এই অংশটুকু হচ্ছে 120 ডিগ্রি। কেন? এই কোণটা 60 ডিগ্রি। তাহলে দুইটা 120 যোগ করবো এবার, 120, এই যে, তাহলে এখান থেকে কত হবে, 240 ডিগ্রি। খেয়াল করুন, এই যে খুব ইজি। এবি বাহুকে বর্ধিত করেছি আমরা, এসি বাহুকে বর্ধিত করেছি আমরা, করে এই দুটো কোণের যোগফল আমরা নির্ণয় করেছি। তারপর
আমরা পরবর্তী প্রশ্ন দেখি। বলেছে গসাগু নির্ণয় করতে বলছে। আমরা বীজগণিতীয় রাশির লসাগু এবং গসাগু নিয়ে দুইটি আলাদা লেকচারই দিয়েছিলাম, সম্পূর্ণ দুটি লেকচার আলোচনা করেছিলাম আমরা, যে লসাগু এবং গসাগু। এখানে প্রথম যে রাশিটা রয়েছে, প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x। আমরা এখান থেকে একটা এক্স কমন নেব সরাসরি। এখানে দুটো এক্স রয়েছে, একটা এক্স কমন নিলে, কমন নেওয়া মানে হচ্ছে ওই মান দ্বারা ভাগ করা, আর ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 2 থেকে 1 বাদ গেলে এখানে সরাসরি একটা এক্স থাকবে, যখন ভাগ করব এক্স কেটে যাবে। ওকে। দ্বিতীয় রাশি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এই অংশটা, প্রথম অংশটা। দ্বিতীয় রাশি লেখা আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 9। আমরা কিন্তু এর আগে অনেকবার শিখেছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অসংখ্যবার শিখেছি। তাহলে এখানে সরাসরি আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। ওকে। এখন আমরা লিখব তৃতীয় রাশি, এই যে এক্স স্কোয়ার মাইনাস কত 4x প্লাস, এখন মিডল টার্ম করি। এখানে দেখেন এই যে মিডল টার্ম, 3কে ভেঙে দিলাম, 3 কে 3 মাইনাস 3x মাইনাস x। তাহলে এখান থেকে আমরা x প্রথম দুটো অংশের ভিতরে একটা x কমন নেই, তাহলে হবে x মাইনাস 3, একটা মাইনাস 1 কমন নেই, তাহলে এখান থেকে পাবো আমরা হচ্ছে কি x মাইনাস 3। তাহলে আমরা এখান থেকে x মাইনাস 3, আপনাদের অবশ্যই জানতে হবে মিডল টার্মের ক্ষেত্রে এ অংশ এবং এ অংশের মানটা সর্বদাই সমান হবে। কমন নিলে থাকবে এখানে একটা x মাইনাস 1। এখন আমাদের নির্ণয় করতে হবে গসাগু। প্রত্যেকটা রাশির মধ্যে যে মানটা আমরা পাবো ওই মানটাকে আমরা বলবো গসাগু। তাহলে প্রত্যেক মানের মধ্যে কি পাওয়া যাচ্ছে, প্রত্যেক রাশির ভিতরে x মাইনাস 3, এখানে একটা x মাইনাস 3। তাহলে আমরা লিখব গসাগু হচ্ছে, অতএব গসাগু হচ্ছে x মাইনাস 3। এটা আমাদের সঠিক উত্তর, এই যে x মাইনাস 3। তাহলে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে। আমরা আর একটি প্রশ্ন আলোচনা করে আজকের মতো আলোচনা আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ। এখানে প্রশ্ন বলা রয়েছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b এবং b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, এবং আরও একটা অপশন রয়েছে c টু দি পাওয়ার x ইকুয়াল টু a হয়, তাহলে x y z এর মান নির্ণয় করো। খুব ইজি একটি প্রশ্ন, নবম দশম শ্রেণীর 4.1 এর প্রশ্ন, এটা জেনারেল ম্যাথ। আজকে আমরা আলোচনা করছি 16তম শিক্ষক নিবন্ধন, 16তম NTRC এর কলেজ। তাহলে এখান থেকে খেয়াল করুন, আমরা c এর মানটা বসিয়ে দিই। c কোথায়, এই যে b এর মাথার উপর y, এই পুরো মানটাই বসিয়ে দিলাম, b এর মাথার উপর y বসিয়ে দিলাম। এখন তাহলে এই যে এক্সটা রয়েছে, এই এক্সটাকে আমরা এক্স এর পজিশনে রেখে দিলাম। ওকে। এবার আমরা বি এর মানটা দেখতে পাচ্ছি, এখানে বি এর মানটা যেটা রয়েছে, টোটাল মানটা আমরা এখানে বসাবো। বি এর মানটা আমরা পুরোটাই বসিয়ে দিব। বি এর মানটা কি রয়েছে এখানে, a টু দি পাওয়ার x। তারপর এখানে খেয়াল করুন এই y আর x কি করব আমরা, এই y এবং এখানে একটু মানটা পরিবর্তন হইতো, এটা জেড হইতো, এটা জেড হবে, এটা জেড হবে, তাহলে এটা জেড হয়ে যাবে। তাহলে এই y এবং জেড গুণগুলো এখানে হবে yz, এবং এখানে এটা এই থাকবে। তাহলে এখান থেকে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, পাওয়ার xyz, এখানে এর মান কোনো কিছু নেই, পাওয়ারে কোনো কিছু না থাকলে একটা 1 হবে। বেসগুলো যখন মিলে যাবে উভয় পাশে বেসটাকে বাদ দিয়ে দিব, দিয়ে আমরা লিখব xyz ইকুয়াল কত 1। সূচকের নিয়মে আমরা জানি উভয় পাশে যখন বেস সেম থাকবে তখন তার বেসটা বাদ হয়ে পাওয়ারটাই সঠিক উত্তর হবে। আবার যখন পাওয়ারটা সেম হবে তখন বেস দ্বারা উত্তর হবে। আমি যদি আপনাদেরকে আরও একবার ক্লিয়ার করি, খেয়াল করুন
এখানে লেখা আছে a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং a টু দি পাওয়ার z c টু দি পাওয়ার z ইকুয়াল a। প্রথমে আমরা c এর মানটা বসিয়ে দিব, টোটাল মানটা c এর পজিশনে। c এর মাথার উপর একটা z ছিল, রাখবো, কোনো প্রবলেম নেই, রেখে দিলাম। এখন আমরা গুণ করি, আমরা জানি পাওয়ার এবং পাওয়ার গুণ হয়ে যায়, এটা y z রেখে দিলাম। এই যে এখন b এর মানটা আমরা এখান থেকে আমরা নিয়ে এসে এখানে বসাবো, এই যে a টু দি পাওয়ার x, এখানে হচ্ছে yz। এই যে এখন আমরা পাওয়ারটা গুণ করে দেবো, এই যে দেখেন a টু দি পাওয়ার x y z, এখানে কোনো কিছু নেই, 1 আছে, অতএব আমরা লিখব x y z ইকুয়াল কত, 1। এই যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।